হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মিস্ট্রি অফ কেমিস্ট্রি চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কুলসুমা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি নন ইলেকট্রোলাইটিক সলিউশনের চতুর্থ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সংখ্যাগত ধর্মের ব্যাপারে, আর সংখ্যাগত ধর্মগুলোর ডিটেলস আলোচনা করব। ওকে, সবার আগে আমরা জেনে নিই সংখ্যাগত ধর্ম কী। দেখো, সংখ্যাগত ধর্ম বলতে দ্রবণের যে সকল ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের সংখ্যার ওপর নির্ভর করে। ঠিক আছে, এইখানে এটা ডাবের হয়ে গেছে দ্রাবের। ওকে, দ্রাবের সংখ্যার ওপর নির্ভর করে, কিন্তু দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না। তাকে আমরা বলবো সংখ্যাগত ধর্ম। মানেটা কি হচ্ছে, কোনো একটা দ্রবণ তুমি নিয়েছো, তাতে কতগুলি দ্রাব অণু দ্রবীভূত আছে, সেই সংখ্যার ওপর আমাদের যে সকল ধর্মগুলো নির্ভর করছে তাদেরকে আমরা বলবো সংখ্যাগত ধর্ম। এবার তুমি এখানে বলছে দ্রাবের প্রকৃতির ওপর নয়। মানেটা কি, যে তুমি এর মধ্যে গ্লুকোজ দিয়েছো না চিনি দিয়েছো না ইউরিয়া দিয়েছো, তার ওপর নির্ভর করে না। যদি সমমোল সংখ্যক দ্রাব থাকে, গ্লুকোজও থাকতে পারে, ইউরিয়াও থাকতে পারে, কিংবা চিনিও থাকতে পারে, সমমোল সংখ্যক বা সম অণু সংখ্যক থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখে নিই সংখ্যাগত ধর্ম কয় প্রকার। তো দেখো, সংখ্যাগত ধর্ম 4 প্রকার। একটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, অভিস্রবণ চাপ। এর মানে হচ্ছে দ্রবণের এই চারটে ধর্ম কি দ্রবণে উপস্থিত দ্রাবের অণুর সংখ্যার উপর নির্ভর করে, অণুটার প্রকৃতির ওপর নির্ভর করে না। ঠিক আছে, এরপর আমরা আসছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন মানেটা কি, এটার সম্বন্ধে জানতে। তো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জানার আগে আমাদেরকে জানতে হবে বাষ্পচাপ কি, তাই না? তো দেখো, বাষ্পচাপ মানে হচ্ছে, ধরো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ একটা আবদ্ধ পাত্রে আছে, থাকলে কি হবে, তরলের উপরিতল থেকে কি হবে, কিছু পরিমাণ তরল পদার্থ পরিবেশ থেকে লীন তাপ গ্রহণ করে কি করবে, কি তাপ, লীন তাপ গ্রহণ করে কি করবে, বাষ্পে পরিণত হবে। এই বাষ্পগুলো কি করবে, তরলের উপরের মধ্যেই আছে বাষ্পগুলো, তাহলে এই বাষ্পগুলোরও তো একটা ওজন আছে, কি করবে, এই তরলের ওপর একটা চাপ সৃষ্টি করবে। এই চাপটাকে বলা হচ্ছে বাষ্পচাপ। ঠিক আছে, দেখবে তোমরা গ্রীষ্মকালে যদি বোতলের মধ্যে জল ভরে একদিন রেখে দাও, দেখবে বোতলের ফাঁকা যে স্থানগুলো আছে সেখানে বোতলের গায়ে কিছুটা জল ডিমি আকারে রয়ে যায়। ওইগুলো কি, ওইগুলো হচ্ছে যে তোমার জলের বোতলের মধ্যে যে জলটা আছে তার উপরিতল থেকে কিছুটা পরিমাণ তরল পদার্থ বাষ্পে পরিণত হয়েছিল, সেই বাষ্পটাই আবার কি বোতলের গায়ে জলের কণাতে পরিণত হয়ে গেছে। তো দেখো, এখানে আমি দুটো পাত্র এঁকেছি, তার মধ্যে একটাতে দেখো কি রয়েছে, একটাতে বিশুদ্ধ দ্রাবক রয়েছে। হ্যাঁ, বিশুদ্ধ দ্রাবক মানে ধরে নাও শুধু জল আছে, আর একটাতে আছে দ্রাবক প্লাস দ্রাব। এই যে লাল রঙেরগুলো এঁকেছি এগুলো হচ্ছে দ্রাব। এই দ্রাবগুলো কি হবে, তড়িৎ অবিশ্লেষ্য আর কঠিন, তার সাথে অনুদ্বায়ী হতে হবে। ঠিক আছে, তো দেখো এইখানে আমরা আলোচনা করছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে তার আগে বললাম বাষ্পচাপ কি। এই প্রথম দ্রাবকের ক্ষেত্রে মানে বিশুদ্ধ দ্রাবকটার ক্ষেত্রে দেখো, এখানেও বাষ্প তৈরি হবে। এই দ্রাবকের উপরিতল থেকে কি হবে, কিছু পরিমাণ তরল লীন তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে। এই বাষ্পগুলো তরলের উপরিপৃষ্ঠতে কি করবে, একটা চাপ সৃষ্টি করবে, এটাই হচ্ছে বাষ্পচাপ। তাহলে এবার তুমি কি করেছো, এই দ্রাবকটাতে
দ্রাব অণু দ্রবীভূত করেছো। এই লাল লালগুলো যেগুলো দেখছো এগুলো দ্রাব অণু দ্রবীভূত করেছো। তাহলে কি হলো, তরলের উপরিতলটাতেও দেখো একটা মিক্সচার বানিয়েছো তুমি, ভালোভাবে চিনিটাকে গুলেছো, যার ফলে কি হয়েছে, পুরো তরলটাতেই সমসত্ত্বভাবে তোমার দ্রাব অণুগুলো দ্রবীভূত হয়ে গেছে। এবার দেখো এই পৃষ্ঠতলের মধ্যেও হয়ে গেছে। বাষ্পচাপ কি একটা পৃষ্ঠতলীয় ঘটনা। দেখো এখানে বললাম যে পৃষ্ঠতল থেকে তরলটা বাষ্পে পরিণত হচ্ছে। এবার এইখান থেকে এই দ্রবণটা থেকে বাষ্পে পরিণত কে হবে? কে হবে মানে দ্রাব হবে না দ্রাবক হবে, আর না পুরো দ্রবণটাই বাষ্পে পরিণত হতে পারে উপরিতল থেকে? বলো কে হবে? শুধুমাত্র দ্রাবক অণুগুলো বাষ্পে পরিণত হবে। এবার কেন শুধু দ্রাবক অণুগুলোই হবে? কারণ আমি আগেই বলেছি, আমি যে দ্রাব অণুটা নিয়েছি সেটা তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন আর অনুদ্বায়ী। ঠিক আছে, অনুদ্বায়ী মানে যেগুলো বাষ্পে পরিণত হয় না, তার মানে এখানে বাষ্পে পরিণত হওয়ার কোনো প্রশ্নই নেই। বাষ্পে পরিণত কে হবে? শুধুমাত্র দ্রাবক অণুগুলো। তো দেখো সেই জন্য আমি কালো ডট দিয়ে দেখাচ্ছি, এগুলো হচ্ছে দ্রাবকের বাষ্প। তাহলে এই দ্রাবকের বাষ্পগুলো কি করবে? এই তরলের উপরিতলে প্রেসার দেবে, যেটা হচ্ছে বাষ্পচাপ। এবার দেখো এই বাষ্পচাপটা যতটা হবে, এই বাষ্পচাপটা তার কম হবে। কেন হবে? কারণ পৃষ্ঠতলে এতে যতগুলো দ্রাবক অণু আছে এতে ততগুলো দ্রাবক অণু নেই। কেন নেই? কারণ এটা পৃষ্ঠতলে সমসত্ত্বভাবে দ্রাব অণুগুলোও মিশে আছে, যার ফলে পৃষ্ঠতলে দ্রাবকের কণার পরিমাণ কমে গেছে। তাহলে কণার পরিমাণ কমে গেলে বাষ্পও কম তৈরি হবে, আর বাষ্প কম তৈরি হলে বাষ্পটা চাপও কম দেবে। বুঝতে পারলে? তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বলতে কি বুঝছি, বাষ্পচাপের অবনমন বলতে কি বুঝছি আমরা, যে এইটা ধরি বাষ্পচাপ, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ধরে নিচ্ছি P0, আর এই দ্রবণটার বাষ্পচাপ ধরে নিচ্ছি দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ। ঠিক আছে, দ্রাবকটাই বাষ্পে পরিণত হয়েছে, এটা ধরে নিচ্ছি P। তার মানে এই Pটা কিছুটা কমে যাচ্ছে P0 থেকেই, এটাই হচ্ছে বাষ্পচাপের অবনমন। ঠিক আছে, এটাকে এদিকে রাখি। দেখো তার মানে হচ্ছে P0 মাইনাস P, এটা হচ্ছে বাষ্পচাপের অবনমন। শুধুমাত্র এটাকে ডেল P দিয়ে আমরা লিখতে পারি। তো বিজ্ঞানী রাউল্ট এখানে একটা সূত্র দিয়েছেন বাষ্পচাপের অবনমন সম্বন্ধে। ঠিক আছে, সেই সূত্রটা আমরা লিখে নিচ্ছি। দেখো বিজ্ঞানী রাউল্ট বলছেন যে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ গুণিত দ্রাবকের মূল ভগ্নাংশ সমান দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ। এটা হচ্ছে বাষ্পচাপ অবনমন সম্পর্কিত রাউল্টের সূত্র। ঠিক আছে, কি বলছেন? দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ সমান বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ গণিত দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে যে P হচ্ছে দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ, P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর বাষ্পটা শুধুমাত্র দ্রাবকেরই হচ্ছে, দ্রাবের হচ্ছে না। এবার আসি এত কিছু যার জন্য জানলাম সেটাতে, মানে আমরা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জানার জন্য বাষ্পচাপ কাকে বলে, বাষ্পচাপের অবনমন কাকে বলে, এ দুটো জানলাম। এবার জানি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি। আপেক্ষিক অবনমন বলতে বোঝায় এই যে অবনমন ডিভাইডেড বাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এই সংক্রান্ত একটা রাউল্টের সূত্র আছে,
সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান দ্রাবের মোল ভগ্নাংশ। দ্রাবের মোল ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে এই সূত্রটা এক্সপ্লেন করি। এটা হচ্ছে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সমান। এটা হচ্ছে রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সূত্র। তার মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের একটা সূত্র আছে, আর বাষ্পচাপের অবনমন সম্পর্কিত একটা রাউল্টের সূত্র আছে। তাহলে বাষ্পচাপের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা কি ছিল? P = P0 × x1। এখানে x1টা কি? x1টা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, P0টা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, Pটা হচ্ছে দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ, ঠিক আছে? এবার তোমরা বলবে, এখনই যে ম্যাম বললেন যে বাষ্পচাপটা দ্রবণের বাষ্পচাপটা কম হয়, তাহলে x দিয়ে গুণ করছে। দেখো x1টা হচ্ছে একটা মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ সবসময় 1-এর থেকে কম হয়। তাহলে 1-এর থেকে কম হলে এটা নিশ্চয় 1-এর থেকে কম, এটা দিয়ে গুণ করছি কমই হবে। যেমন ধরো তুমি 3কে যদি হাফ দিয়ে গুণ করো, এটা 1-এর থেকে কম, তাহলে এটা কমে যায়, বুঝতে পারলে? তাহলে P0 × x1টা P এর সমান হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা সংখ্যাগত ধর্ম, ঠিক আছে? আমি বললাম, তোমরা বিশ্বাসও করে নিলে। আচ্ছা, তো প্রমাণও তো করতে হবে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সমান এটা একটা সংখ্যাগত ধর্ম। দেখো রাউল্টের সূত্র থেকে আমরা পাচ্ছি অবনমন সংক্রান্ত, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা হচ্ছে P0 - P / P0 = x2। হ্যাঁ, তাই পেলাম। তাহলে এখানে x2 মানেটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। এটাকে আমরা লিখতে পারি যে n1 / n1 + n2। এর আগের ভিডিওতেই আমি বলেছি মোল ভগ্নাংশ কি করে নির্ণয় করতে হয়, ঠিক আছে? আর রাউল্টের সূত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে লঘু দ্রবণের ক্ষেত্রে কি হয়? দ্রাবকটা অনেক বেশি থাকে আর দ্রাবটা কম পরিমাণ থাকে, সেই জন্য n1 + n2 নিয়ার অ্যাবাউট n1 হয়, ঠিক আছে? এবার আগের ভিডিওতে আমি বলেছিলাম n1 কি n2 কি। n1 হচ্ছে মোল সংখ্যা, দ্রাবকের মোল সংখ্যা, n2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখানে পুট করব n1 এটা 2 হবে, x2 তো এটা 2 হবে, n2 / n1। এবার n1টা হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে, কারণ তুমি দ্রাবকের মধ্যে দ্রাবটা অ্যাড করছো, দ্রাবকটা যে পরিমাণ ছিল সেই পরিমাণই আছে। এবার তুমি আরও যদি দ্রাব অ্যাড করো, দেখবে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা আরও করে কমছে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু n1টা কনস্ট্যান্ট করে নিলাম, তাহলে আমরা কি বলতে পারি যে P0 - P / P0 ভ্যারিজেস n2। n2 কি? দ্রাবের সংখ্যা, কতগুলো দ্রাব ওই দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে, দ্রাবের মোল সংখ্যা। তার মানে সংখ্যার ওপর নির্ভর করছে কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা, সেটা সেই জন্য এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম, ঠিক আছে? এবার দেখো
আমি বাষ্পচাপের সম্পর্কিত দুটো রাউল্টের সূত্র বললাম, একটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র আর একটা বাষ্পচাপের অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, এটা বললাম। এবার দেখো, এটা বাষ্পচাপ সংক্রান্ত বলা যায়। এবার দেখো, আমরা কি এই সূত্রটা থেকে এই সূত্রতে আসতে পারি কিংবা এই সূত্র থেকে এই সূত্রতে আসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই আসতে পারি, কেন আসতে পারবো না। দেখো, আমরা আগের থেকে জানি মোল ভগ্নাংশ যখন পড়েছিলাম যে x1 প্লাস x2 ইকুয়ালস টু 1 হয়, এটা বলেছিলাম। মোল ভগ্নাংশে যে মোট অংশটা কত হয়? এক অংশ হয়। তাহলে আমরা এখানে x1 ইকুয়ালস টু 1 মাইনাস x2 করতে পারি। এই মানটাই জাস্ট এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? বসিয়ে দিচ্ছি এই মানটা এখানে। তাহলে কি হচ্ছে? p ইকুয়ালস টু p0 ইন্টু 1 মাইনাস x2, ঠিক আছে? এটা হলো। এবার দেখো, p ইকুয়ালস টু p0 মাইনাস p0 x2, এটা হলো। এবার দেখো, তুমি এইটাকে এইদিকে নিয়ে যাও আর এটাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? p0 মাইনাস p ইকুয়ালস টু p0 x2। এটা আমি একটু ঘুরিয়ে লিখেছি, ঠিক আছে? এটা একটু বুঝে নেবে। তাহলে এখানে p0 মাইনাস p ডিভাইডেড বাই এইটাকে তুমি নিচে নিয়ে চলে আসো, p0 ইকুয়ালস টু x2। তাহলে দেখো, প্রথম সূত্র থেকে আমরা কত সহজে দ্বিতীয় সূত্রতে চলে এলাম। এটা পরীক্ষায় আসে অবশ্য। তোমাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে বলবে যে কোনখানে তোমাদের অসুবিধা হচ্ছে, আমি এটা আবার বলে দেবো, ঠিক আছে? এবার দেখো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা তোমাদেরকে বলছি, যেটা তোমাদের পরীক্ষায় আসে। এগুলো এত থিওরি বেস আসে না, নিউমেরিক্যালসই আসে বেশি। তার মধ্যে তোমাদের কোশ্চেনে দেয় যে বাষ্পচাপের পুরো কোশ্চেনটা দিয়ে দেবে, এখানে বলবে যে দ্রাবের আণবিক ভর কত। এই কোশ্চেনটা প্রচুর দেয় যে দ্রাবের আণবিক ভর কত। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে আমরা দ্রাবের আণবিক ভর কি করে বার করতে পারি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্রটা। এবার এখানে x মানে হচ্ছে n2 ডিভাইডেড বাই n1 প্লাস n2, ঠিক আছে? n1 মানে n2 মানে কি বললাম? দ্রাবের মোল সংখ্যা। n1 হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, এটা তো দ্রাবের মোল সংখ্যা, একই জিনিস। তো এখানে দ্রাবের মোল সংখ্যা সমান কি হয়? w বাই m। m হচ্ছে আণবিক ভর আর w হচ্ছে দ্রবণে কতটা দ্রবীভূত আছে। তো জাস্ট এখানে n এর জায়গায় আমরা এই w বাই mটা লিখে দেবো, ঠিক আছে? তো দেখো, ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার w2 বাই m2। w2 কেন হলো? কারণ এখানে n2 আছে, ডিভাইডেড বাই w1 বাই m1 প্লাস w2 বাই m2। এবার এখানে তোমার পুরো কোশ্চেনে সব কিছু বলে দেওয়া থাকবে না, শুধুমাত্র এই m2টা, মানে দ্রাবের আণবিক ভর বলে দেওয়া থাকবে না। অনেক সময় দ্রাবকেরও আণবিক ভর বলে দেওয়া থাকে না, কারণ যেগুলো খুব জানা দ্রাবক সেগুলো বলা থাকে না। যেমন জলের আণবিক ভর, কোনো ধরো সলিউশন তৈরি হয়েছে জলে দ্রবীভূত করে, এবার তোমাকে জলের আণবিক ভর কোনো দিনই বলে দেওয়া থাকবে না, কারণ এটা খুবই বেসিক ব্যাপার একটা। জলের আণবিক ভর হচ্ছে 18 গ্রাম, ঠিক আছে? এটা বলে দেওয়া থাকে না কোশ্চেনে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করাই তখন এগুলো আরও ডিটেলসে ভালো করে বুঝিয়ে বলে দেবো।
তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে পারলে আমি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত কয়েকটা নিউমেরিক্যালস করাবো, তাতে এগুলো ডিটেলসে আরও ভালো করে বলে দেবো। আর সেই ভিডিওটাতে যদি পারি তো স্ফুটনাঙ্কের উন্নয়নটা করাবো, না হলে তার পরবর্তী ভিডিওতে করাবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশানে আমাকে জানাও।